এরা হচ্ছে কি সুযোগ সন্ধানী, কোথাও গিয়ে রেস্তোরাঁর মধ্যে হামলা পড়ে, কোথাও গিয়ে এটার মধ্যে ঝাঁপাইয়া পড়ে। এই জুতা চুরি করে তোরা কি করবি? তোরা পড়তি না? এগুলো বেচা পয়সা কামাবি না? এখানে গেলেন, লুট করলেন, পাট করে, এগুলো দেখা ইসরায়েল দেশে আসে যে এরা বলে আমাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে। প্রতিবাদের ভাষা কি এটা? রাজধানীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা কর্মীদের স্মরণকালের বিশাল বিক্ষোভ মিছিল। শুনছেন না যে আরো বেশি করে লো, কারণ এই সরকারের অধীনে যার যত মন চায় ব্যাংক ব্যালেন্স তারা বইরালো, বেশি বেশি করে বইরালো, কারণ বর্তমান দেশে কোনো আইন নাই। তৌহিদি জনতার ব্যানারে যে ধরনের লুটতরাজ ভাঙচুর চালানো হলো, এগুলো কেন হলো? ডক্টর আসিফ নজরুল সরকারের একজন মহাপ্রভাবশালী উপদেষ্টা, সরকারের একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হয়ে তিনি বিশেষ কোনো পণ্যের বর্জনের ডাক দিতে পারেন? আওয়ামী লীগ মোটামুটি কোমর বেঁধেই রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে। এই মিছিলটি একটা আগামী দিনের জন্য একটা মেসেজ যে আওয়ামী লীগ প্রতিরোধের জন্য প্রস্তুতি নিচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর ইন্ট্রোতে আপনাদেরকে যে সমস্ত ভিডিও দেখানো হয়েছে সেই সমস্ত ভিডিও থেকে আসলে আপনারা বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওটার টপিক কি। হ্যাঁ দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু তথ্য দিতে যাচ্ছি, এমন কিছু ইম্পর্টেন্ট প্রতিবেদন আপনাদেরকে দেখানো হবে, যে সমস্ত প্রতিবেদন দেখলে আপনারা বুঝতে পারবেন যে বর্তমান বাংলাদেশ সহ বিশ্বের অনেক কয়েকটি দেশের বর্তমান সময়ের পরিস্থিতি এবং বর্তমান সময়ে আসলে বাংলাদেশের মতো একটা দেশকে নিয়েও অনেক কথা বলা হচ্ছে, অনেক সমালোচনা হচ্ছে, অনেক বেশি আলোচনা হচ্ছে। কিন্তু দর্শক, আমি আপনাদেরকে আজকের ভিডিওতে এমন কয়েকটি ভিডিও ফুটেজ দেখাবো, এমন কয়েকটি প্রতিবেদন দেখাবো যেগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ কিছু নিউজ জানতে পারবেন, কিছু খবর জানতে পারবেন। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর দর্শক, ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না। আপনাদের আর সময় নষ্ট না করে চলেন সর্বপ্রথম আমরা কিছু প্রতিবেদন দেখে নেব। প্রথমে আমি ব্যাপক সমালোচনা করি আমার বাংলাদেশের জনগণের কিছু অংশের জন্য। এদেরকে দেখলে মনে হয়, ছবিতে কয়েকজন লোককে দেখছেন, এরা যদি ফিলিস্তিনও যাইতো সেখানে গিয়েও এরা আন্দোলনের নামে লুটপাট চালাইতো। কারণ এই জাতির মধ্যে একটা অংশ এত বড় বাটপার, যে কোনো পরিস্থিতিতে নিজেদের ধান্দা ছাড়া অন্য কিছু ভাবে না। এই যে গতকালকে সারা বাংলাদেশে আপনারা ভাঙচুর করলেন, প্রতিষ্ঠানগুলো কেন করলেন? এই প্রতিষ্ঠানগুলোর মালিক ইসরায়েল, সবগুলার। আপনারা এখানে গেলেন, লুট করলেন, পাট করে, এগুলো দেখা ইসরায়েল নিশ্চয় হাসে যে এরা বলে আমাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে। প্রতিবাদের ভাষা কি এটা? আপনি কাদেরকে লুট করলেন? এরা হচ্ছে কি সুযোগ সন্ধানী, কোথাও গিয়ে রেস্তোরাঁর মধ্যে হামলা পড়ে, কোথাও গিয়ে এটার মধ্যে ঝাঁপাইয়া পড়ে। এই জুতা চুরি করে তোরা কি করবি? তোরা পড়তি না? এগুলো বেচা পয়সা কামাবি না? ভাই এগুলা বন্ধ করেন। প্রতিবাদ এগুলারে বলে না, মানুষ হাসবে এগুলো দেখলে। যাই হোক, যখন আপনারা এগুলা করছেন তো ইসরায়েল টের পেয়ে গেছে যে ভাই এই আন্দোলনের ভ্যালু নাই, সবগুলা সুযোগ সন্ধানী ধান্দাবাজ, আমরা আমাদের কাজ করতে হবে। বিশ্বব্যাপী কালকে থেকে যে উত্তাল ঝড় উঠেছে ইসলির বিরুদ্ধে, ইসলির কোনো প্রতিক্রিয়া আছে? নাই। মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে অবস্থান করছে নিহু। আর আমেরিকার রাস্তায় এই প্রথমবারের মতন আমরা দেখলাম যে হাজার হাজার মানুষ নেমে এসেছে নিহুকে যেন আমেরিকাতে প্রবেশ করতে না দেয়। কিন্তু ট্রাম্প প্রশাসন সর্বোচ্চ লেভেলের নিরাপত্তা দিয়া হোয়াইট হাউস নিয়ে ফটো সেশন করছে। তো এতে ইসলির মনোভাব বাড়বে না কমবে? আরব আমিরাত তাদের মন্ত্রীকে চুম্মা দিচ্ছে, আর আমরা প্রতিবাদের নামে জনগণের একাংশ লুটপাট করছি। এই সকল কিছু দেখা ইসলি মনোবল পেয়ে গেছে, একটা জোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে, যেই জোনটার নাম হচ্ছে কিল জোন। খুবই খারাপ পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। কি এই কিল জোন? আসুন দেখি। একটা বাফার জোন তৈরি করা হয়েছিল বেশ কয়েক মাস আগে। বাফার জোন তৈরির সময় গা ও যে যা সেখানে কর্মরত সৈন্যদের উদ্ধৃতি দেওয়া হয়েছে যে ডিসেম্বরের মধ্যে এই ভূমির ভেতরে 800 থেকে 1500 মিটার আপনার সম্প্রসারিত হয়েছিল। তারপর থেকে ইসলি সেনারা এটিকে আরো সম্প্রসারিত করছে। তারা বক্তব্য হচ্ছে যে আপনার আমরা যদি দেখি যে এখানে যে কৃষি জমিগুলো আছে এগুলোকে সমতল করে দিয়েছে ইসলি সেনারা, ধ্বংস করে দেওয়া হয়েছে বেশিরভাগ আবাসিক এলাকা। উদ্দেশ্য উপত্যকাটির চারপাশে একদম একটা রাউন্ড আকারে একটা কিল জোন তৈরি করা। আর অধিকাংশ গোষ্ঠী ব্রেকিং দ্য সাইলেন্স বলছে ইসলি সেনারা বুলডোজার এবং খননকারী যন্ত্রের পাশাপাশি হাজার হাজার মাইন এবং বিস্ফোরক ব্যবহার করে প্রায় 3500 ভবন, কৃষি এবং শিল্প এলাকা সমতল ভূমিতে পরিণত করে দিয়েছে। কেন? মূলত সবকিছু করা হয়েছে একটা জোন তৈরি করার জন্য। এই জোন থেকে কি করা হবে? চারপাশ থেকে আপনার আমাদের এই ভূমিটাকে নিয়ন্ত্রণ করা হবে। আর এটার পিছনে এখন সবচেয়ে বড় ভূমিকা কে রাখছে? মার্কিন প্রশাসন, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সারা বিশ্বের উপর শুল্কের একটা চাপ দিয়া প্রত্যেকটা দেশের ব্যস্ত করে ফেলছে। আর এই ফাঁকটা দিয়া দেখেন এই যে অবস্থান তৈরি হয়েছে, কি বলবেন আপনি? লড়াই করার ভাষা, রাজপথে আমরা আন্দোলন করছি, এগুলো হচ্ছে এক ধরনের প্রতীকী প্রতিবাদ।
ফেসবুকে কথা বলছি প্রতীকী প্রতিবাদ। এদের বিরুদ্ধে লড়াই করতে হলে আপনাকে জ্ঞান, বিজ্ঞান, সমর খাত, সামরিক শিল্প খাত, অর্থনৈতিক খাত এগুলাকে এস্টাবলিশ করতে হবে। লাইক ইরান একমাত্র টিকে আছে দেশটার বৃহত্তর পরিকল্পনার কারণে। এদের কাছে কি নাই? ইরানের মতন একটা আরব দেশ দেখান, তুরস্ক আর ইরান ছাড়া আছে? আমেরিকার যদি এরকম নিষেধাজ্ঞা দেয়, না খাইয়া মরবে এরা। আমরা প্রতীকী প্রতিবাদ জানাইতে পারি, কিন্তু এগুলো দিয়ে যুদ্ধ জয় করা যায় না। আপনি লড়াইটা কোথায় করবেন? আপনি তো ওই ভূমি পর্যন্ত যাইতেই পারবেন না। লড়াই তো চলে প্রযুক্তি, ভাই আকাশ থেকে মারে। আপনি বসে আছেন, ওই এখান থেকে টিপ দিবে, সাহা করে যাবে, শেষ। আপনার কাছে প্রযুক্তি আছে, এটাকে ঠেকানোর জন্য কোন রকম প্রযুক্তি আছে? আমরা যে বলি কথায় কথায়, ধরেন ভারত বাংলাদেশ যুদ্ধ কর্ম, বাস্তবতা হচ্ছে ভারত যদি 2টা মিসাইল পাঠায়, এটাকে ঠেকানোর জন্য আমাদেরকে আকাশ প্রতিরক্ষা খাত কি আছে আমাদের হাতে? ভারতের কাছে আছে। আরে বুঝতে হবে, আপনি ভারত বাদ দেন, মিয়ানমারের সাথে যদি আপনি লড়াই করতে যান, মিয়ানমার, বাংলাদেশ কতক্ষণ লাগবে হারতে আমি জানি না, কারণ তাদের সামরিক বাজেট, সামরিক খাত। আপনি এখানে রাজপথে গিয়ে তাদের সাথে যুদ্ধ করবেন? এটা এদের যুদ্ধ বিমানের সংখ্যা জানেন? এদের প্রতিরক্ষা খাতে আকাশ প্রতিরক্ষা সিস্টেম কত সহ আছে জানেন? আমি একটা জিনিস আশ্চর্য, স্বাধীনতা 53 বছর আমাদের এই খাতগুলা কেন আসলে সমৃদ্ধ হয় নাই? সামরিক খাতকে বড় করতে হবে, নিজেদেরকে তৈরি করতে হবে, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি। এর বাহিরে আপনি ফেসবুকে কইতে পারবেন কথা স্ট্যাটাস দিয়া, এর বাইরে কিছু না ভাই। লড়াই মুখের কথা ফেসবুকের স্ট্যাটাসে হয় না। আর রাজপথে নামলে আমরা লুটপাট, চুরি, ধান্দায় ব্যস্ত হয়ে গেছি। একটা অংশ করছি তো কালকে থেকে, আশ্চর্য লাগছে। এই হচ্ছে আমাদের ইমানের নমুনা। আল্লাহ সবাইকে হেদায়েত করুন। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ মোটামুটি কোমর বেঁধেই রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে। এই মিছিলটি একটা আগামী দিনের জন্য একটা মেসেজ যে আওয়ামী লীগ প্রতিরোধের জন্য প্রস্তুতি নিচ্ছে। যেহেতু শেখ হাসিনা সরাসরি 23 বঙ্গবন্ধু এভিনিউর অফিস উদ্ধারের জন্য নেতাকর্মীদেরকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়ে দিয়েছেন, অতএব এখন যেই কোনোভাবে আওয়ামী লীগের নেতারা নিজেদের অবস্থান জানান দেওয়ার জন্য, যেই কোনো ধরনের প্রতিরোধ, যেই কোনো ধরনের হামলা মামলা, যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি নিয়েই মাঠে নামার জন্য নিজেদেরকে তৈরি করতেছে। এরকম অবস্থায় আওয়ামী লীগকে যখনই প্রতিরোধের চেষ্টা করা হবে, নিঃসন্দেহে সেখানে একটা বড় ধরনের মারামারির ঘটনা ঘটবে, বড় ধরনের ইনজুরির ঘটনা ঘটবে, এইটা একেবারে নিশ্চিত করে বলা যায়। যদিও যারা ক্ষমতার বাইরে থাকে তারা সবসময়ই দুর্বল হয়, তারপরেও যেহেতু এটা আওয়ামী লীগ, যেহেতু এটা একটা বড় ধরনের শক্তিশালী রাজনৈতিক দল, যারা বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, এরকম একটা রাজনৈতিক দলের যাদের ভোট ব্যাংক 30 থেকে 48%, এরকম একটা বড় রাজনৈতিক দলের কর্মী সমর্থক সবাই তো আর একযোগে মারা যায়নি। এত বড় একটা সংগঠন থেকে কয়েক হাজার নেতা কর্মীকে হয়তোবা হত্যা করা হয়েছে, হয়তোবা কয়েক হাজার নেতা কর্মী দেশের বাইরে অবস্থান করতেছে, কিন্তু বাকি নেতা কর্মীরা, যারা মাঠের কর্মী, যারা দলের সুবিধাভোগী না, শুধুমাত্র ভোটার, এরকম যে নেতা কর্মীগুলো দেশে রয়ে গেছে, তারাও কিন্তু এখন এই পরিস্থিতিতে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগের বেশ কয়েকটি মিটিং ইতিমধ্যে হয়ে গেছে। কয়েকজনকে সাংগঠনিকভাবে নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব দিয়েছেন শেখ হাসিনা। তারা তাদের মতো করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন অত্যন্ত নীরবে নিবৃত্তে। ধারণা করা যায় আগামী কিছুদিনের মধ্যেই আওয়ামী লীগ রাজপথে তাদের শক্তি সামর্থ্যের জানান দিতে প্রস্তুতি নিচ্ছে, এবং তারা যখন রাজপথে নামবে, তাদেরকে প্রতিরোধের চেষ্টা করা হলে পাল্টা প্রতিরোধের জন্য তারা তাদের কি করণীয় সেটা ঠিক করেই মাঠে নামবে বলে আমাদের কাছে খবর আছে। যেহেতু যেই কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করে ঘুরে দাঁড়ানোর ক্যাপাসিটি এই রাজনৈতিক দলের আছে, নিঃসন্দেহে বলা যায় খুবই শক্তিশালীভাবে, খুবই ভয়াবহ রকমের প্রস্তুতি নিয়ে এই রাজনৈতিক দলটি রাজপথে যে কাউকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়েই আসতেছে। আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা বাংলাদেশে বিভিন্নভাবে নির্যাতিত, জেল জুলুমের শিকার, মামলা হামলার শিকার, ঘরে অবস্থান করতে পারতেছে না, যাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তারা এখন বাধ্য এই সরকারের বিরুদ্ধে রাজপথে নামার জন্য। এই সুযোগটাকেই দলের হাইকমান্ড কাজে লাগাবে। নেতাকর্মীদেরকে এইভাবেই মোটিভেট করা হচ্ছে, যেহেতু নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তাদের এখন মাঠে নামা ছাড়া কোনো বিকল্প নাই। নিজেদের অধিকার যেহেতু নিজেদেরকে আদায় করে নিতে হবে, এই নির্দেশনাও শেখ হাসিনার পক্ষ থেকে চলে এসেছে। এরকম পরিস্থিতিতে নির্দ্বিধায় বলা যায় আওয়ামী লীগ খুব নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে রাজপথে যেই কোনো ধরনের অপশক্তিকে মোকাবেলা করে তারা তাদের অবস্থান জানান দিবে। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা বিভিন্নভাবে বঞ্চনা শিকার ছিল, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ওই সময়কালীন দুধ কলা যারা খাইছে তাদের হিসাব তো আলাদাই রয়ে গেল, কিন্তু যেসব সাধারণ নেতাকর্মী কোন রকম সুযোগ সুবিধার অংশীদার না, তারা এই 5 তারিখের পরে দেখা গেল একটা দেশ বিরোধী অপশক্তির রোষানলে তারাও এখন ঘরের বাইরে অবস্থান করতে বাধ্য হচ্ছে, তারাও ঘরে বাড়িতে অবস্থান করতে পারতেছে না। এই পরিস্থিতি যেহেতু অত্যন্ত জটিল আকার ধারণ করছে, সর্বস্তরের নেতাকর্মীদের চিন্তা ভাবনা হচ্ছে এখন রাজপথ দখলে নেওয়া। সুতরাং শেখ হাসিনা কাল বিলম্ব না করে নেতাকর্মীদেরকে এই নির্দেশনাই দিয়ে দিচ্ছেন যেন তারা
অল্প কয়েকজন মিলে কোনো ধরনের মিছিল মিটিং না করে। এখন চিন্তার বিষয় হচ্ছে শেখ হাসিনার একটা মেসেজ অত্যন্ত পরিষ্কার। শেখ হাসিনা তার অডিও কলের মাধ্যমে নেতাকর্মীদেরকে পরিষ্কারভাবে নির্দেশনা দিচ্ছেন, একটা পক্ষ মানে একটা গ্রুপ মিছিলের বাইরে থাকবে, যখন কেউ মিছিলে আক্রমণ করবে তখন ওই ব্যাকআপ দল যারা তাদের প্রস্তুতি সহকারে মিছিলকে ব্যাকআপ দেওয়ার জন্য মাঠে থাকবে, তারা তাদেরকে প্রতিরোধের জন্য কাজ করবে। এই নির্দেশনার মাধ্যমে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আওয়ামী লীগ রাজপথে নামলে তাদেরকে যারাই প্রতিরোধ করতে আসবে, পাল্টা প্রতিরোধের মুখে তাদেরকে পড়তে হবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। রুমে ঢুকে এভাবেই মনে করেন ভাঙচুর আর কি লুটপাট শুরু করে। আপনারা অনেকে ভিডিওতে কিন্তু শুনছেন যে ল ল ল, শুনছেন না যে আরো বেশি করে ল, কারণ এই সরকারের অধীনে যার যত মন চায় ব্যাংক ব্যালেন্স তারা ভইরাল, বেশি বেশি করে ভইরাল। কারণ বর্তমান দেশে কোনো আইন নাই, কোনো কানুন নাই, তোদেরকে ধরবে কে? কোনো আইন কানুন নাই তো, কারণ তোরাই হইতেছে দেশের বর্তমান বাপ মা। এই জামাত শিবির এরা যে বর্তমান কত বড় টেরোরিস্ট হয়ে গেছে রে ভাইয়া, তাই না? ইসলামকে বিকৃত করে খাবার নিনজা টেকনিক এদের। এখন মনে করেন আপনার যেদিকে গাজার ভিতরে প্রতিনিয়ত হামলা হয়, তারা প্রতিবাদ জানানোর জন্য নামছে নাকি ডাকাতি করার জন্য নামছে? ভাই, এটা আমার প্রশ্ন বাংলাদেশের সাধারণ জনগণের কাছে। তারা কি ভাই মানে প্রকৃত ইসলাম জাগের বা ইসলামের উপরে যে পরিমাণ আক্রমণ হচ্ছে গাজার ভিতরে, আমার মুসলমান ভাইদের উপরে, বোনদের উপরে, ছোট ছোট বাচ্চাদের উপরে, তাই না? এটার জন্য নিন্দা জানানোর জন্য তারা রাজপথে নামছে। এখন তারা আইসা নানান জায়গায় লুটপাট মনে করে শুরু করছে, না জানি আরো কত জায়গায় তারা এইভাবে লুটপাট করতেছে। এভাবে কয়জনই বা ভিডিও করে আপনার মানুষকে দেখানোর সুযোগ করে দিতে পারে বলেন? কয়জনই এই সাহসী ভূমিকা কয়জনই রাখতে পারে বলেন? এরা কি আসলে গাজার পক্ষে রাস্তায় নামছে নাকি এরা নিজেরাই ডাকাত সেজে রাস্তায় নামছে? বলেন তো ভাই, বলেন। তারা যদি প্রকৃত ইসলামটাকে মানতো আজকের দিনটা তো ভাই দলবিদ নির্বিশেষে রে ভাই, তাই না? প্রশ্ন তো ইসলাম, প্রশ্ন তো ঈমান, কারণ এক মুসলিম আরেক মুসলিমের ভাই, তাই না? আল্লাহ আমাদেরকে বলে নাই, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই যে তোমরা এক মুসলমান আরেক মুসলমানের ভাই, যেমনটা রক্তের আপন ঠিক তেমনটা তোমাদের ভাই, তাই না? তো আজকে সেই ভাইদেরকে মারতেছে, আপনারা নিন্দা জানানোর জন্য রাজপথে নামছেন, কিন্তু রাজপথে নেমে আপনারা তো ডাকাতি শুরু করছেন। সন্ত্রাসী সমস্ত হামলা ও অত্যাচারের বিচার করবেন তিনি, আর এই তিনিটি হলেন শেখ হাসিনা। গতকাল রাতে একটি ভার্চুয়াল আলোচনায় দলীয় কর্মীদের এরকমই আশ্বাস দিয়েছেন তিনি। আগামী দিনে যাই বলবেন নিশ্চিত তিনি কিছু ভেবে বলছেন, নিশ্চিত তার কাছে সেরকম কোনো ভিত্তি আছে, তবেই তিনি এই কথাগুলো বলছেন। সুতরাং তার কথার উপরে আমাদেরকে এখন অটুট বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস হারালে হবে না, এবং তাকে তার যথাযথ মর্যাদা দিয়ে আমাদেরকে স্থান দিতে হবে। দর্শক, আলোচনার একটি পর্যায়ে তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন যে চিন্তা করবেন না, আমি খুব শীঘ্রই আসব। এখন এই বাংলাদেশ ছাড়ার পর থেকে তিনি মোটামুটি বিভিন্ন সময়ে দলীয় কর্মীদের সঙ্গে এরকমই ভার্চুয়াল যোগাযোগ চালিয়ে গিয়েছেন, যা আওয়ামী লীগের মেন যে অফিসিয়াল পেজ সেই সমস্ত জায়গায় এই আলোচনাগুলো সরাসরি সম্প্রচার করা হয়। তো সেরকমই গতকাল রাতের একটি ভার্চুয়াল আলোচনায় 1 ঘন্টারও বেশি সময় ধরে এই আলোচনাটা চলেছে। আর ওই আলোচনা পর্বে তিনি দলীয় কর্মী সমর্থকদের সমস্ত সমস্যার কথা শুনছিলেন এক এক করে শেখ হাসিনা। কর্মী সমর্থকরা বিশেষত যারা দাবি করেছে যে তাদের পরিবারের উপর বিভিন্ন ধরনের অত্যাচার চালানো হচ্ছে, তাই তিনি সবাইকে আশ্বস্ত করেছেন যে তিনি এই সমস্ত ঘটনার বিচার করবেন, এবং তিনি এটাও বলছেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে যে আল্লাহ আমাকে সেই জন্যই বাঁচিয়ে রেখেছেন যে আমি যাতে এই জালেমদের বিচার করতে পারি, চিন্তা করবেন না, আসছি আমি, তিনি এমনটাই বলেছেন। এছাড়াও এই যে আলোচনা সভাটি হচ্ছিল গতকালকের, এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশেষত আপনার অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম। তারও দাবি যে বিচার একদিন হবে, আর সেই দিনটি খুব বেশি দূরে নয়। মোটামুটি 1 ঘন্টা 11 মিনিট ধরে এই আলোচনা চলেছে। আর এই আলোচনায় আরও বিশেষ যে বিষয়গুলো উঠে এসেছে সেগুলো হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলের সময় যেমনভাবে দেশ চলছিল এবং বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কী, সেগুলো তুলনা টেনে বিভিন্ন রকম কথাবার্তা আলোচনা হয়েছে। এছাড়াও শেখ হাসিনা যে বক্তৃতা দিয়েছে সেই বক্তৃতার একটা বড় অংশ জুড়ে তিনি ব্যাপকভাবে আক্রমণ চালিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে। এছাড়াও আওয়ামী লীগ নেত্রী দাবি করছেন যে আমরা আমাদের প্রতিপক্ষের সঙ্গে এমন ব্যবহার করিনি, কিন্তু সুৎখোর ইউনূস সেই একই জিনিসটা করেছে। এছাড়াও এই আলোচনায় তিনি বিশেষ আরেকটি বিষয় যা বলেছেন সেটি হলো 5ই আগস্ট পরবর্তী সময় থেকে এই জামাত শিবির জঙ্গিদের হাতে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের উদ্দেশ্যে তিনি বলেছেন যে আপনারা সকলে ধৈর্য ধরুন, বাংলাদেশের পরিস্থিতির কথা আমরা অ্যামনিস্টি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান সহ অন্যান্য আন্তর্জাতিক মঞ্চে ইতিমধ্যেই পৌঁছে দিয়েছি এবং সামনে আরও
অতিরিক্তভাবে আমরা এই সমস্ত কিছু আন্তর্জাতিক আপনার মানবাধিকার সংস্থার কাছে একে একে তুলে ধরা হবে। তো মোটামুটি ওনার গতকালকের এই আলোচনায় প্রধান হাইলাইটেড যে বিষয় দুটি ছিল সেটি হলো তিনি দেশে ফিরবেন, এটা নিশ্চিত। আজ নয়তো কাল, কাল নয়তো পরশু একটা সময় তিনি দেশে ফিরবেন, এবং দেশে ফেরার পর এই জামাত শিবির সহ যত রাজাকার আছে তাদের উপরে ব্যাপক হার্ডলাইনে যেতে চলেছে। তাদের বিচার তিনি করবেনই, এবং তিনি দাবি করেছেন যে আল্লাহ তাআলা তাকে এই জন্যই বাঁচিয়ে রেখেছে। যদি এদের বিচার না করার হতো, এদেরই রাজত্ব কায়েম করার হতো, তাহলে 5ই আগস্টে তার জীবন চলে যেত। যখন একই ধরনের জঘন্য কোনো রাজনৈতিক ব্যবসা কোনো অরাজনৈতিক ব্যক্তি বা সুশীল সমাজের মধ্যে নিজেকে রেখে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ক্ষমতায় টিকে থাকতে এই ধরনের জঘন্য ব্যবসা করে, তখন সেটাকে আমরা কিভাবে গ্রহণ করব? কোন ক্যাটাগরিতে ফেলবো আমরা? আমি বলছি ডক্টর আসিফ নজরুলের কথা। আমি তার বিষয়ে পরে আসছি, তার আগে একটু জানিয়ে রাখি যে ফিলিস্তিনিদের উপর যে ভয়ঙ্কর নৃশংসতা চলছে, বিভৎসতা ঘটনা হচ্ছে, তার বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে, প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু সেগুলো তো ভাষা ভিন্ন রকম, অন্যরকম। নিশ্চয়ই কোনো অবস্থাতে সহিংস হোক সেটি আমরা চাই না, এবং এটি হওয়ারও কথা নয়। কিন্তু বাংলাদেশে গত সোমবার বিভিন্ন স্থানে এই ধরনের প্রতিবাদ জানানোর নামে তৌহিদি জনতার ব্যানারে যে ধরনের লুটতরাজ ভাঙচুর চালানো হলো, সেটিকে আমরা বলবো যে ইসলাম রক্ষার আন্দোলন, সেটিকে আমরা বলবো যে মানবতার পক্ষের জয়গান। এবং এগুলো কেন হলো? আবারও ফিরে আসি ডক্টর আসিফ নজরুলের বিষয়ে। ডক্টর আসিফ নজরুল সরকারের একজন মহাপ্রভাবশালী উপদেষ্টা, আইন উপদেষ্টা। তিনি গত রোববার তার ফেসবুকে একটি পোস্ট দিলেন ফিলিস্তিনিদের পক্ষে। কি পোস্ট দিলেন? কেএফসি, নেসক্যাফে, কোলগেট, কোকাকোলা, লেস চিপস, ডাব সাবানের মতো পণ্য বর্জনের একটি ভিডিও তিনি আপলোড করলেন। প্রথম কথা হচ্ছে, তিনি একজন মানুষ, তিনি প্রতিবাদ জানাতেই পারেন, কিন্তু সরকারের একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হয়ে তিনি বিশেষ কোনো পণ্যের বর্জনের ডাক দিতে পারেন? আচ্ছা, ডাক যদি দেনও বা, এটা কি নিজেদের সঙ্গে হিপোক্রেসি নয়? মানুষের সঙ্গে হিপোক্রেসি নয়? তিনি তো সরকারের গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে রয়েছেন, এবং সরকার কনভিন্স করতে পারেন যে এই পণ্যগুলো আমরা নিয়ে আসবো না, যদি সেটি সম্ভব নয়। তিনি ভালো করেই জানেন। আচ্ছা, যখন সেটি সম্ভব নয়, তিনি তো আর সাধারণ কাতারের কোনো মানুষ নন, বা সুশীল সমাজের একজন সাধারণ কোনো মানুষ নন। তিনি এখন সরকারের একটি পার্ট। সেই পার্ট হয়ে বিদেশি পণ্য যেগুলো আমদানি করা হচ্ছে সেগুলো বর্জনের ডাক দিন কিভাবে? এটা স্ববিরোধিতা নয়? আচ্ছা, যখন ডাক দিচ্ছেনই, তখন পাশাপাশি আবার এই দেশে বিদেশি বিনিয়োগ সম্মেলন ঘটানো হচ্ছে। বিদেশি বিনিয়োগ সম্মেলনের প্রস্তুতি পর্ব চলছে। আগামী বুধবার প্রধান উপদেষ্টা সেটি উদ্বোধন করবেন। আমরা জানি যে আওয়ামী লীগ সরকারের গত 2024-এর চলতি মাস পর্যন্ত বলা যায়, অর্থাৎ এই মার্চ মাস পর্যন্ত 2023-24-এ যে পরিমাণ বিদেশি বিনিয়োগ হয়েছিল, 5 আগস্টের পরে ঠিক একই সময়ে 24-25 অর্থবছরে এই সময়ে বিদেশি বিনিয়োগ কমেছে 71%। এবং বিদেশি বিনিয়োগ যে কারণে হচ্ছে, তার অন্যতম মূল কারণ রাজনৈতিক অস্থিরতা, মুনাফা ফেরত নিতে আমলাতান্ত্রিক জটিলতা। এই সবকে কেন্দ্র করে বিদেশি বিনিয়োগ আস্তে আস্তে শূন্যের কোঠায় নেমে আসছে। সেই মুহূর্তে বিদেশি বিনিয়োগ সম্মেলন হচ্ছে, আর ঠিক ওই সময় দেশের বিভিন্ন স্থানে বিদেশি পণ্য লুটতরাজ, বিদেশি পণ্য নিয়ে যারা ব্যবসা করছেন তাদের সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর উপর হামলা ভাঙচুরের ঘটনা ঘটলো। কি মেসেজ দিতে চাইছে সরকার? এবং আসিফ নজরুলের এই যে পোস্টটি, সেটি কতভাবে স্ববিরোধিতাপূর্ণ? তো দর্শক, আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হয়েছে, এই প্রতিবেদনগুলো দেখে আপনাদের মন্তব্য কি? আর বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বাংলাদেশকে নিয়ে অনেক দেশের সঙ্গে পরিচয় হচ্ছে, বাংলাদেশকে নিয়ে অনেক দেশের সঙ্গে কথা বলতেছে, বাংলাদেশের সমস্যাগুলো নিয়েও কিন্তু অনেক রকমের বৈঠক করতেছেন তিনি। এই সমস্ত কিছুর পরেও কিন্তু আমরা অনেকেই ডক্টর ইউনূসকে নিয়ে অনেক ধরনের কথা বলতেছি, অনেক রকমের দুমদাম ছড়াচ্ছে। কিন্তু দর্শক, আসলেই ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে কি আমাদের বাংলাদেশটা সত্যি একটা সোনার বাংলাদেশে পরিণত হবে কিনা, এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত কি? অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। সো দর্শক, ভিডিওর ছিল এতটুকুই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।